প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ মিজানুর রহমান, চিফ ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। গত ক্লাসে আমরা ষষ্ঠ পর্ব ইলেকট্রনিক্স বিভাগের ইলেকট্রনিক মেজারমেন্ট বিষয়ের ষষ্ঠ অধ্যায় থেকে পাওয়ার মেজারমেন্ট সম্পর্কে রিভিউ ক্লাস করেছি। আজ আমরা দ্বিতীয় অধ্যায় থেকে লো রেজিস্ট্যান্স পরিমাপ সম্পর্কে রিভিউ করব। হ্যালো অডিয়েন্স, আমার কথা কি শোনা যাচ্ছে? চলো আমরা মূল আলোচনায় যাই। এই অধ্যায়ে যে জিনিসগুলো আছে, আন্ডারস্ট্যান্ড দ্য মেজারমেন্ট অফ লো রেজিস্ট্যান্স, explain low, medium and high range of resistance, list the method of measurement of low resistance, describe the ammeter voltmeter method, describe Kelvin's double bridge method, solve problem on Kelvin double bridge method. Low range of resistance, 1 ওহম এবং 1 ওহমের কম মানের রেজিস্ট্যান্স লো রেজিস্ট্যান্স, যেমন আর্মেচার ওয়াইন্ডিং, অ্যামিটার শান্ট, কানেক্টিং ওয়্যার, কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স। মিডিয়াম রেঞ্জ অফ রেজিস্ট্যান্স 1 ওহম থেকে 0.1 মেগা ওহম পর্যন্ত মানের রেজিস্ট্যান্স মিডিয়াম রেজিস্ট্যান্স। বাস্তবে অধিকাংশ বৈদ্যুতিক যন্ত্রপাতির রেজিস্ট্যান্স এই শ্রেণীর অন্তর্ভুক্ত। হাই রেঞ্জ অফ রেজিস্ট্যান্স 0.1 মেগা ওহম এবং এর বেশি মানের সকল রেজিস্ট্যান্স হাই রেজিস্ট্যান্স, যেমন ইনসুলেশন রেজিস্ট্যান্স। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে লো, মিডিয়াম এবং হাই। আমরা ইলেকট্রনিক সার্কিটে সাধারণত লো রেজিস্ট্যান্স এবং মিডিয়াম রেজিস্ট্যান্স বেশি ব্যবহার করা হয়। হাই রেজিস্ট্যান্স আমরা ইনসুলেশন, এই ধরনের রেজিস্ট্যান্সগুলো হাই রেজিস্ট্যান্স। Method of measurement low resistance, ammeter voltmeter method, Kelvin double bridge method, potentiometer method। আমরা এখানে তিনটা পদ্ধতিতে লো রেজিস্ট্যান্স পরিমাপ করি। অ্যামিটার ভোল্টমিটার মেথড, এই পদ্ধতিতে দুই ধরনের সংযোগ ব্যবহার করা হয়। উভয় ক্ষেত্রে রেজিস্ট্যান্স পরিমাপের জন্য আমরা সূত্র ব্যবহার করি। পরিমাপকৃত রেজিস্ট্যান্স Rm ইকুয়াল টু ভোল্টমিটারে পার্ট ভাগ অ্যামিটারে পার্ট সমান V/I ওহম। পরিমাপকৃত রেজিস্ট্যান্সের মান Rm, প্রকৃত রেজিস্ট্যান্সের মান R সমান হবে যদি অ্যামিটারের রোধ 0 হয় এবং ভোল্টমিটারের রোধ অসীম হয়। অর্থাৎ আমাদের অ্যামিটারের রেজিস্ট্যান্স যদি 0 হয় এবং ভোল্টমিটারের রেজিস্ট্যান্স যদি অসীম হয়, তাহলে পরিমাপকৃত অর্থাৎ মিটার দিয়ে যে রেজিস্ট্যান্স পরিমাপ করা যাবে এবং প্রকৃত মান একই হবে। আমরা একটা চিত্র দেখিয়েছি। এখানে অ্যামিটারকে লোডের সাথে সিরিজে সংযোগ করা আছে, ভোল্টমিটারকে অ্যামিটার এবং লোডের প্যারালালে। তাহলে ভোল্টমিটারটা অ্যামিটার এবং রেজিস্ট্যান্সের ভোল্টেজ পরিমাপ করবে, আর অ্যামিটার শুধুমাত্র লোডের কারেন্ট পরিমাপ করবে। এখানে আমরা অ্যামিটারের পার্টকে I অ্যাম্পিয়ার, ভোল্টমিটারের পার্ট V ভোল্ট, অ্যামিটার রেজিস্ট্যান্স RA ওহম এবং লোড রেজিস্ট্যান্স R। তাহলে অ্যামিটারের আড়াইতে ড্রপ ভোল্টেজ হবে VA ইকুয়াল টু I/RA, অর্থাৎ এই রেজিস্ট্যান্স গুণন কারেন্ট। তাহলে এখন পরিমাপকৃত রেজিস্ট্যান্সের মান আমরা মিটার দিয়ে যে ভোল্টেজ এবং কারেন্ট পাওয়া গেল, সেই Rm ইকুয়াল টু V/I সমান হবে VRA প্লাস VA ভাগ I, অর্থাৎ রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপ প্লাস অ্যামিটারে ভোল্টেজ ড্রপ। IA প্লাস IRA ভাগ I সমান R প্লাস RA। তাহলে প্রকৃত রেজিস্ট্যান্সের মান R ইকুয়াল টু RM মাইনাস RA। এক্ষেত্রে আমরা RM যদি কমন নেই, তাহলে 1 মাইনাস RA ভাগ RM। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আর এর মান যদি 0 হয়
তাহলে আর ইকুয়াল টু আর এম হবে। তবে এখানে মিটার দিয়ে যে পরিমাপ করা হয় রেজিস্ট্যান্স, তার মান প্রকৃত মানের চেয়ে বেশি হয়। তাহলে এক্ষেত্রে যে এররটা আসবে, যেটাকে আমরা রিলেটিভ এরর বলি, এপসিলন আর ইকুয়াল টু আর এম মাইনাস আর ভাগ আর সমান সমান আর এ ভাগ আর, অর্থাৎ আমরা আর এম মাইনাস আর এ সমান আর এ পাগল। তাহলে আমরা এরর পাইলাম আর এ অ্যামিটার রেজিস্ট্যান্স বাই প্রকৃত রেজিস্ট্যান্স। এখন আমরা চিত্র 2 দেখি। চিত্র 2 ভোল্টমিটারকে লোডের সাথে সরাসরি সংযোগ করা হয়, অর্থাৎ ভোল্টমিটারটা লোডের ভোল্টেজ পরিমাপ করবে, কিন্তু অ্যামিটারটা পরিমাপ করবে ভোল্টমিটারের কারেন্ট প্লাস লোডের কারেন্ট। তাহলে আমরা যদি ভোল্টমিটারের রেজিস্ট্যান্স আর ভি, লোড রেজিস্ট্যান্সের প্রকৃত মান আর যদি হয়, তাহলে ভোল্টমিটারের কারেন্ট আই ভি ইকুয়াল টু ভি ভাগ আর ভি, অর্থাৎ এর ভিতর যে কারেন্ট এই ভোল্টেজ ভাগ এর রেজিস্ট্যান্স। তাহলে এখন পরিমাপকৃত রেজিস্ট্যান্সের মান, তাহলে আর এম ইকুয়াল টু কী পাবো আমরা? আর এম সমান ভি বাই আই। তাহলে ভি বাই আই ইকুয়াল টু আই আর এ প্লাস আই ভি ইকুয়াল টু ভি বাই আর ভি, অর্থাৎ লোড কারেন্ট এবং ভোল্টমিটার কারেন্ট। এখানে ভি যদি কমন নেই বাদ যাবে, যার পর লসাগু করলে এটাকে সিম্পলিফিকেশন করলে আর ভি বাই আর প্লাস আর ভি, এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করে আর ভি ইকুয়াল টু আর এম ইন্টু আর প্লাস আর ভি, এটাকে সাইড চেঞ্জ করে নিলে আমরা যেটা পাই আর ইকুয়াল টু আর ভি মাইনাস আর এম ইকুয়াল টু আর এম আর ভি। তাহলে আর সমান আসলো আর এম আর ভি বাই আর ভি মাইনাস আর এম। এটা হলো ভোল্টমিটার রেজিস্ট্যান্স, এটা মেজার্ড রেজিস্ট্যান্স, এটা হলো প্রকৃত রেজিস্ট্যান্স। তাহলে আর ইকুয়াল টু ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো আর এম বাই 1 আর এম ভাগ আর ভি, অর্থাৎ আর ভি দ্বারা উপরে এবং নিচেকে আমরা ভাগ করেছি। তাহলে এক্ষেত্রে আর এম কমন নিলে 1 বাই 1 মাইনাস আর এম ভাগ আর ভি। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, যে এই আর ভির মান যদি ইনফিনিটি হয় তাহলে এই আর ইকুয়াল টু আর এম হবে, অর্থাৎ আমরা ভোল্টমিটারের রেজিস্ট্যান্স যদি ইনফিনিটি হয় তাহলে প্রকৃত রেজিস্ট্যান্স এবং পরিমাপকৃত রেজিস্ট্যান্স একই হবে। কিন্তু যদি আর ভি গ্রেটার দ্যান আর এম হয়, অর্থাৎ আর ভির মানটা আর এম সে পরিমাপ দেব তার চেয়ে অনেক বেশি কিন্তু ইনফিনিটি না, সেক্ষেত্রে আমরা আর এম বাই আর ভির মানটা খুব কম হয় এবং এটাকে আমরা কি করি, এর বর্গ করলে আরও কম হবে, যা শূন্যের কাছাকাছি। তাহলে আমরা আগে যে সমীকরণ পেয়েছি সেখান থেকে আমরা কি লিখতে পারি, আর ইকুয়াল টু আর এম 1 ভাগ আর এম আর ভি ইকুয়াল টু, এবার আমরা কি করছি, লব এবং হরকে 1 প্লাস আর এম ভাগ আর ভি দ্বারা গুণ করেছি, করলে নিচে পাওয়ার আসে। আমরা কিছু আগে ধরেছি এটার মান 0, তাহলে এটার মান 0 হলে আমরা আর ইকুয়াল টু 1 প্লাস আর এম ভাগ আর ভি পাই। তাহলে এক্ষেত্রে আমরা যে রেজিস্ট্যান্সটা পাওয়া যায় আর এর মানটা সাধারণত বড় থাকে এবং আর এমটা কম থাকে। তাহলে এক্ষেত্রে যে রিলেটিভ এররটা কি আসবে, আর এম মাইনাস আর ভাগ আর। তাহলে এক্ষেত্রে আমরা আর এর মানটা এই সমীকরণ থেকে যদি বসাই দিই তাহলে এখানে আসবে আর এম স্কোয়ার ভাগ আর আর ভি। এটার থেকে আমরা আর এটা যদি আর এর সমান সমান ধরি প্রায়, তাহলে আমাদের আসবে আর ভাগ আর ভি। তার মানে আমরা এখানে যে এরর পাইলাম মাইনাস আর ভাগ আর ভি। তাহলে আমরা মোটামুটি অ্যামিটার ভোল্টমিটার পদ্ধতিতে রেজিস্ট্যান্স পরিমাপ এবং এখানে যে এররগুলো আসছে সেই এরর সম্পর্কেও আমরা ধারণা পেয়ে গেলাম। তাহলে সংযোগ চিত্র 1 এবং সংযোগ চিত্র 2 এর রিলেটিভ এরর যদি সমান হয় তখন আমরা কি পাই, আর এ ভাগ আর ইকুয়াল টু আর ভাগ আর ভি। এক্ষেত্রে আর ইকুয়াল টু আসবে রুট ওভার আর এ আর ভি, অর্থাৎ অ্যামিটার রেজিস্ট্যান্স এবং ভোল্টমিটার রেজিস্ট্যান্সের বর্গমূল। তাহলে যদি আমাদের আর গ্রেটার দেন হয় এই মানের থেকে, তাহলে আমাদের 1 নম্বর চিত্রটা ব্যবহার করা উপযুক্ত। কিন্তু যদি
আর লেস দ্যান রুট আর এ আর ভি হয়, তখন 2 নম্বর সংযোগ চিত্রটা আমাদের জন্য উপযুক্ত। ভোল্টমিটার লোডিং বা শান্টিং, এই যে আমরা ভোল্টেজ শান্টিং কি, অর্থাৎ যে ভোল্টমিটার দ্বারা আমরা ভোল্টেজ পরিমাপ করব, ওই ভোল্টমিটারের রেজিস্ট্যান্স যদি যে ভোল্টেজটা পরিমাপ করব তার চেয়ে যদি কম হয়, তাহলে ওর প্যারালালে যদি আমরা এটাকে সংযোগ করি, তাহলে কি করবে, ভোল্টমিটার নিজেই লোড গ্রহণ করবে। এর ফলে কি হবে, যে লোডের যে পাওয়ার থাকবে, যে রেজিস্ট্যান্স হবে তার তুলনায় কি কম হবে, অর্থাৎ কিছু পাওয়ার লস হবে। এইভাবে ভোল্টমিটারটি শান্তির মতো একটা কাজ করে। এই জন্য এখানে কি পাওয়া যায়, ভোল্টমিটার প্রকৃত ভোল্টেজ ড্রপের চেয়ে কম ভোল্টেজ দেখাবে। আর এই ক্রিয়াটাকেই বলা আছে ভোল্টমিটারের লোডিং ইফেক্ট বা শান্টিং ইফেক্ট। শান্টিং বলতে বলানো হয়েছে যে প্যারালালে সংযোগ করার ফলে যে ইফেক্টটা অর্থাৎ ত্রুটিটা আসে। তাহলে আমাদের যে রেজিস্ট্যান্স পরিমাপ করব তার তুলনায় যদি ভোল্টমিটার রেজিস্ট্যান্স কম হয়, তাহলে ভোল্টমিটার নিজেই পাওয়ার গ্রহণ করবে। এর ফলে দেখা যাবে প্রকৃত ভোল্টেজটা আমরা পাবো না, একটা ত্রুটি পাওয়া যাবে। তাহলে একটা অঙ্ক আমরা দেখি। অ্যামিটার ভোল্টমিটার পদ্ধতিতে একটি রেজিস্ট্যান্স পরিমাপ করা হলো। ভোল্টমিটারকে রেজিস্ট্যান্সের আড়াআড়িতে সংযোগ করা হলো, অর্থাৎ 2 নম্বর চিত্র অনুযায়ী। তাহলে অ্যামিটার এবং ভোল্টমিটারের পার্ট আমরা কি পাইলাম, 0.5 অ্যাম্পিয়ার এবং 3.5 ভোল্ট। তাহলে ভোল্টমিটার রেজিস্ট্যান্স 1000 ওহম হয়, তাহলে আমরা নির্ণয় করতে হবে কি কি, রেজিস্ট্যান্সের প্রকৃত মান, রেজিস্ট্যান্সের মানে শতকরা ভ্রম যদি ভোল্টমিটার কারেন্টকে উপেক্ষা করা হয়। অর্থাৎ আমাদের এখানে এররটা কি আসবে সেটা দেখি। তাহলে দেওয়া আছে কি আমাদের, I ইকুয়াল টু 0.5 অ্যাম্পিয়ার, ভি ইকুয়াল টু 3.5 ভোল্ট, আর ভি ইকুয়াল টু 1000 ওহম। তাহলে আমরা সূত্র পাই আর এম ইকুয়াল টু ভি বাই আই। তাহলে ভির মান কত 3.5, আই এর মান কত 0.5। তাহলে পাওয়া যায় কত 7 ওহম। অর্থাৎ মিটার দিয়ে রেজিস্ট্যান্স পরিমাপ করলাম, তার মান কত পাওয়া গেল 7 ওহম। তাহলে আমাদের প্রকৃত রেজিস্ট্যান্সের মান কত হবে দেখি। তাহলে আর ইকুয়াল টু আর এম আর ভি মাইনাস আম, কিছু আগে যে সূত্রগুলো আমরা দেখলাম সেখানকার এই সূত্রটা। তাহলে এখানে প্রত্যেকটা মান আমরা বসাই দিলাম। 7 ইন্টু 1000, 1000 বিয়োগ 7 ইকুয়াল টু 7000 ভাগ 993, ভাগ করলে আমাদের কত আসবে 7.05 ওহম। তাহলে আমরা এটা প্রকৃত রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, যার মান মিটার দ্বারা যা করছি তার চেয়ে বেশি। তাহলে এরর কত এখানে, তাহলে এরর ইকুয়াল টু আর এম মাইনাস আর ভাগ আর ইকুয়াল টু 100। তাহলে 7 মাইনাস 7.05 ভাগ করলে আমাদের আসে মাইনাস 0.71%। তাহলে আমরা এরর পেয়ে গেলাম। এখন আমরা দেখি কেলভিন ডাবল ব্রিজ মেথড। এই পদ্ধতিতে আমাদের কি করতে হবে, রেজিস্ট্যান্স পরিমাপ করতে হবে। অর্থাৎ এই পদ্ধতিতে যে রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় সেটা প্রকৃত মান কোনো লস হয়। তাহলে এখানে কেলভিন ডবল ব্রিজ, এটা ডবল ব্রিজ যেহেতু দুটো ব্রিজের মতো কাজ করে, তাহলে এখানে দুটো আর্ম রেশিও থাকে কিউ এবং এম, এবং ছোটো হাতের কিউ এবং ছোটো হাত স্মল এম, এই দুটো আর্ম রেশিও। এখানে কিউ এবং কিউ অথবা এম এই দুটোর মান কি করা হয়, পরিবর্তন করা হয়। অর্থাৎ এই দুটো বাহুকে অথবা এই দুটো বাহুকে অ্যাডজাস্ট করে ব্রিজটাকে ব্যালেন্স করা হয়। এক্ষেত্রে এক্সটা হলো আননোন রেজিস্ট্যান্স, এস হলো স্ট্যান্ডার্ড জানা রেজিস্ট্যান্স, আর হলো এই যে এখানে যে তার দিয়ে সংযোগ করা হয়েছে তার রেজিস্ট্যান্স। তাহলে এখানে দুই সেট আর্ম রেশিও আমরা কি বললাম, কিউ বাই এম, স্মল কিউ বাই স্মল এম, দুটো আর্ম রেশিও। আমরা এটা একটা জটিল সার্কিট, তাই আমরা কি করব, এখানে আমাদের এই যে ডেল্টা সংযোগ, এই সংযোগকে স্টারে সংযোগ কনভার্ট করব, করে সহজে এটাকে ক্যালকুলেশনে আনবো, যেটা আমরা এখানে দেখিয়েছি। এটা ছিল আমাদের অরিজিনাল চিত্র, এটা আমাদের ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এই যে ডেল্টা অংশকে আমরা স্টারে করছি। তাহলে স্টারে করলে এই দুই বাহুর মাঝখানে এ, এই দুই বাহুর মাঝখানে বি, এই দুই বাহুর মাঝখানে সি। তাহলে এই এ বি সি তিনটা মান আমরা ধরে নিলাম। তাহলে এর মান কত হবে, কিউ বাই আর, কিউ আর, অর্থাৎ এই যে এই দুটোর পাশাপাশি
রেজিস্ট্যান্স দুটোর গুণফল আর 3 বাহুর যোগফল। অনুরূপভাবে বি পাশাপাশি কিউ এম তিনটার যোগফল, আর সি পাশাপাশি দুটো কি এম এবং আর তিনটার যোগফল। তারা আমরা এখন এই চিত্রটা পাইলাম, এই চিত্র অনুযায়ী আমাদের কি আসলে এখানে এ বি সি। তাহলে এখন এই ব্রিজটা, তাহলে একটা ব্রিজ সার্কিট হলো যার 4টা বাহু। কি কি বাহু? 1 2 3 4। তাহলে ব্রিজ যখন ব্যালান্স হয় তখন আমরা কি জানি? এটাই জানি যে দুই বিপরীত বাহুর রেজিস্ট্যান্সের মানের গুণফল ইকুয়াল টু হবে। তাহলে আমরা দেখি অ্যাট ব্যালান্স। তাহলে অ্যাট ব্যালান্স অবস্থা আমরা কি দেখতেছি? তাহলে ব্যালান্স অবস্থা আমরা দেখতেছি দুই বিপরীত বাহু কোনটা কোনটা? এই যে এম এবং এক্স প্লাস এ। তাহলে এক্স প্লাস এ ইন্টু এম ইকুয়াল টু কিউ ইন্টু সি প্লাস এস। তাহলে এখন এখানে এক্স প্লাস এ ইকুয়াল টু তাহলে কী হবে? কিউ ইন্টু এস প্লাস সি বাই এম, অর্থাৎ কিউ বাই এম এস প্লাস সি। এখন এক্স সমান তাহলে কী হবে? এটা ও পাশে চলে যাবে, তাহলে এখানে মাইনাস হবে, এবং এটাকে আমরা দুটো গুণ করেছি, অর্থাৎ কিউ বাই এম এস কিউ বাই সি এম বাই সি মাইনাস এ। আচ্ছা, যাই হোক, এখন আমরা কি করব? এই যে সি এবং এ দুটোর মান আমরা বসিয়ে দেবো, যেটা আমরা আগের পৃষ্ঠাতে দেখালাম। তাহলে সে আগে কি দেখাচ্ছে? সি ইকুয়াল ছিল এম আর কিউ প্লাস এম প্লাস আর মাইনাস কিউ আর কিউ প্লাস এম প্লাস আর। এখন আমরা এই অংশকে ঠিক রাখলাম, রেখে কি করলাম? যে এখানে কমন নিলাম কি এম আর, এটা তাহলে এখানে কি থাকলো? কিউ বাই এম মাইনাস, এইবার এখানে আমরা কি কমন নিয়েছি? এম আর, তাহলে আর চলে গেল, থাকলো কি কিউ কিউ, কিন্তু এমটা আমরা উপরে নিয়েছি, তাহলে নিচে একটা এম চলে আসে, তাহলে এটা গুণ করলে এম কাটে যায়। তাহলে আর এটা তো আমরা নিয়েছি, তাহলে এখানে কি থাকলো? এম বাই কিউ কিউ বাই এম মাইনাস কিউ বাই এম, অর্থাৎ ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল কিউ বাই স্মল এম ইকুয়াল টু কিউ এম এস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? কিউ জানা রেজিস্ট্যান্স, এম জানা রেজিস্ট্যান্স, এস জানা রেজিস্ট্যান্স। তাহলে এই তিনটা জানা রেজিস্ট্যান্স থেকে আমরা সহজেই কি করতে পারি? কি করতে পারি? এক্স, এক্সটা কি? অজানা রেজিস্ট্যান্স, আমরা পরিমাপ করতে পারি। তাহলে আমরা এখানে দেখলাম কেলভিন ডবল ব্রিজ থেকে কিভাবে আমরা সহজে কি নির্ণয় করতে পারি? স্মল এ, অর্থাৎ স্মল অর্থাৎ খুব কম মানের রেজিস্ট্যান্স আমরা পরিমাপ করতে পারি। এখানে আমরা একটা প্রবলেম দেখি, প্রবলেমটা দেখি কি লেখা। একটি কেলভিন ডাবল ব্রিজের রেশিও আর এর প্রতিটির মান, অর্থাৎ কিউ কিউ এম ইকুয়াল টু 1000 ওহম, আর ব্যাটারিটা যেটা লাগানো হয়েছে তা হলো 100 ভোল্টেজ, এবং ব্যাটারির সাথে সংযুক্ত রেজিস্ট্যান্স 5 ওহম। তাহলে গ্যালভানোমিটারের রোধ 500 ওহম এবং স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স এস। তাহলে অজানা রেজিস্ট্যান্স এবং স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্সের মধ্যে সংযুক্ত তারের রোধ যদি নগণ্য করা হয়, তাহলে ব্যালান্স অবস্থা নির্ণয় করো অজানা রেজিস্ট্যান্সের মানটা কত। তাহলে আমরা কি করছি? আর এর মান 0। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি? ফর্মুলা একটাই শিখিলাম এখন, কিউ ইকুয়াল টু আর ইকুয়াল টু কিউ ভাগ এম এস। তাহলে কিউ এর মান বসাই দিলাম, যেহেতু কিউ এম একই, তাহলে মান পাওয়া গেল কত? 0.001 ওহম। অর্থাৎ আমরা যে অজানা রেজিস্ট্যান্স তার মানটা কত পাইলাম? 0.001 ওহম। এবং আমরা দেখি তারের ভিতর দিয়ে কারেন্ট কত যাবে সেটা হিসাব করি। এখানে লেখা দেখি, যেহেতু কিউ এম এবং কিউ এম লিঙ্ক রেজিস্ট্যান্স আর এর সাথে প্যারালালে, তাহলে আর এর মান নগণ্য। তাহলে এই দুটো কি আছে? আর এর সাথে প্যারালাল, তাহলে আর এর মানটা নগণ্য। আবার কিউ এম এবং এম এর মান উচ্চ, তাই অজানা রেজিস্ট্যান্সের কারেন্টের হিসাবের সময় রেশিও আর্মসকে নগণ্য ধরা হয়। তাহলে এক্ষেত্রে রেশিও আর্মগুলো
নগণ্য ধরা হবে। তাহলে আমরা আই ইকুয়াল টু পাবো ই ভাগ অজানা রেজিস্ট্যান্স, স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স এবং আর বি। তাহলে আমরা মোটামুটি মান সবগুলোরই দেওয়া আছে। ই 100, এস আমরা পরিমাপ করে পাইছি, আর দেওয়া পরিমাপ করে পাইছি, আর 5 এটা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাই কত, 20 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কত পাইলাম, 20 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখন বাড়ির কাজ দেখি। লো, মিডিয়াম এবং হাই রেজিস্ট্যান্স, অর্থাৎ লো রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স এবং মিডিয়াম রেজিস্ট্যান্স কাকে বলে, যেটা আমরা দেখলাম কি 1 ওহম, অর্থাৎ 0 থেকে 1 ওহম বা 1 ওহম বা 1 ওহমের কম যে রেজিস্ট্যান্সগুলো, সেগুলোকে আমরা বলতেছি লো রেজিস্ট্যান্স। আর আমরা কি বলেছিলাম, 1 ওহম থেকে শুরু করে 0.1 মেগা ওহম মিডিয়াম, আর 0.1 মেগা ওহম থেকে বেশি মানের রেজিস্ট্যান্সগুলোকে আমরা বলেছিলাম হাই রেজিস্ট্যান্স। লো রেজিস্ট্যান্স পরিমাপ পদ্ধতিগুলো কি কি? তাহলে লো রেজিস্ট্যান্স পরিমাপ পদ্ধতিগুলো, তাহলে লো রেজিস্ট্যান্স পরিমাপ আমরা কি কি পদ্ধতি দেখছিলাম, 3টা পদ্ধতি। কি কি? অ্যামিটার, ভোল্টমিটার, কেলভিন ডাবল ব্রিজ, পটেনশিওমিটার। তাহলে আমরা অ্যামিটার, ভোল্টমিটার পদ্ধতি সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি, কেলভিন ব্রিজ সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। হ্যাঁ, যেহেতু পটেনশিওমিটার পদ্ধতি সিলেবাসে নাই, কাজে আমরা এটা আর আলোচনা করি নাই। তাহলে আমরা লো রেজিস্ট্যান্স পরিমাপ অ্যামিটার, ভোল্টমিটার সাহায্যে করতে গিয়ে আমরা বেশ দেখলাম যে সংযোগটা কীরকম হবে। ভোল্টমিটারটা লোডের সাথে সরাসরি প্যারালালে সংযোগ করলে কীরকম হবে, এবং যদি মিটারের পরে যদি লাগান তাহলে কীরকম, আমরা এরর, 2 ধরনের এরর দেখেছি। তো যাই হোক, লিখে নাও চিত্রসহ, অর্থাৎ লো রেজিস্ট্যান্স পরিমাপ সহজ পদ্ধতি কি। তাহলে আমরা লো রেজিস্ট্যান্স পরিমাপ একেবারে খুব সহজ পদ্ধতি। এই সহজ পদ্ধতি বলতে আমরা যেটা বোঝাবো সেটা হলো অ্যামিটার, ভোল্টমিটার পদ্ধতিটা হলো সহজ পদ্ধতি। তাহলে এখানে চিত্রসহ ভোল্টমিটার, অ্যামিটার মধ্যে লো রেজিস্ট্যান্স পরিমাপ কৌশলটা বর্ণনা করো। তাহলে এখানে কৌশলে আমরা দেখছি অ্যামিটার, ভোল্টমিটার 2 ভাবে সংযোগ করা হয়। হ্যাঁ, তাহলে 2 সংযোগে 2 রকমের এরর পাইলাম। তাহলে প্রশ্ন 4টা তুলে নাও। আচ্ছা, ভোল্টমিটার শান্টিং ইফেক্ট, এই যে আমরা আলোচনা করলাম ভোল্টমিটার শান্টিং। তাহলে ভোল্টমিটার লাগানোর ফলে যে ত্রুটিটা, অর্থাৎ ত্রুটি কখন আসে, যদি লোডের সাথে যখন প্যারালাল সংযোগ করা হয় তখন ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কম থাকে, তখন ভোল্টমিটার নিজেই পাওয়ার গ্রহণ করে। এর ফলে কারেন্ট যেটা লোডের ভিতরে যাওয়ার কথা তার চেয়ে কম যাবে, এবং প্রকৃত ভোল্টেজটা ড্রপ সেখানে হবে না, মিটারে কিছুটা এরর দেয়। তার মানে এখানে যে মিটার দিয়ে ভোল্টেজ যেটা পরিমাপ করা যাবে সেখানে কিছু লস হবে। এই লসটার জন্যই আমরা বলতেছি ভোল্টমিটার শান্টিং। তাহলে এই শান্টিংটা যাতে কম হয়, অর্থাৎ এরর যাতে কম হয়, সেই চেষ্টাই আমাদের করতে হবে। চিত্রসহ কেলভিন ডবল ব্রিজ পদ্ধতি লো রেজিস্ট্যান্স পরিমাপ। তাহলে আমরা কেলভিন ডবল ব্রিজ পদ্ধতি দেখলাম যে সবচেয়ে কম মানের রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। তাহলে এই পদ্ধতিতে আমরা ডবল ব্রিজ, অর্থাৎ প্রথমে গঠনটা দেখতে 2টো ব্রিজের মতো কাজ করে। তাহলে এখানে আমরা কি দেখেছি, 2টো আর্ম রেশিও থাকে।
তাই না? তাহলে আমরা ক্যাপিটাল কিউ দেখেছিলাম, ক্যাপিটাল এম দেখেছিলাম, স্মল কিউ দেখেছিলাম এবং স্মল কিউ দেখেছিলাম। তাহলে এই দুটোকে আর্ম রেশিও, অর্থাৎ ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল এম, আবার স্মল কিউ বাই স্মল এম, তাহলে এই দুটো রেশিওর মধ্যে আমরা কি করেছিলাম, যে যে কোনো একটা রেশিও পরিবর্তনশীল হবে, হয় কিউ ক্যাপিটাল কিউ বাই এম অথবা স্মল কিউ বাই এম ভ্যারিয়েবল হবে। তাহলে দুটো সেটের যে কোনো একটা ভেরিয়েবল হবে এবং সেটাকে অ্যাডজাস্ট করলে আমরা ব্রিজটা ব্যালান্স করতে পারবো। আর ব্রিজ ব্যালান্স অবস্থায় আমরা কিন্তু এই পরিমাপগুলো ব্যবহার করি। তাহলে ব্রিজ ব্যালান্সের আমরা শর্ত দেখেছিলাম। কি শর্ত দেখেছিলাম? ব্রিজ ব্যালান্সের শর্ত ছিল কি কি বলতে পারবা? আচ্ছা, শর্ত ছিল যে বিপরীত বাহুর রেজিস্ট্যান্সের মানের গুণফল সমান হবে। হ্যাঁ, ব্রিজ আবার আমরা পরে দেখব যে ব্রিজ কিন্তু আছে দুই ধরনের, একটা ডিসি ব্রিজ আবার এসি ব্রিজ। আমরা এখানে শুধুমাত্র রেজিস্ট্যান্সকে হিসাব করব, যেহেতু আমাদের এসি ব্রিজ, এই জন্য আমরা এসি ব্রিজের হিসাবটাই করব। একটা প্রবলেম, অ্যামিটার ভোল্টমিটার পদ্ধতি একটি রেজিস্ট্যান্স পরিমাপ করা হলো। ভোল্টমিটারকে রেজিস্ট্যান্সের আড়াআড়িতে সংযোগ করা হলে অ্যামিটার এবং ভোল্টমিটারের পার্ট যথাক্রমে 50 মিলি অ্যাম্পিয়ার এবং 4.5 ভোল্ট। ভোল্টমিটারের রেজিস্ট্যান্স 500 ওহম হলে প্রকৃত মান কত হবে? তাহলে এখানে দেখো কারেন্টের মানটা কি দেওয়া আছে, 50 মিলি অ্যাম্পিয়ার। তাহলে মিলি অ্যাম্পিয়ারকে অবশ্যই অ্যাম্পিয়ারে করতে হবে। তাহলে অ্যাম্পিয়ারে করতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে, করলে আমাদের অ্যাম্পিয়ার পাওয়া যাবে। তখন আমরা ওই ফর্মুলাকে সহজেই ব্যবহার করতে পারবো। তাহলে তোমরা এই প্রশ্নগুলো লিখে নাও। আমরা আগামী ক্লাসে আন্ডারস্ট্যান্ড দ্য মেজারমেন্ট অফ মিডিয়াম অ্যান্ড হাই রেজিস্ট্যান্স পরিমাপ করব, যেটা অধ্যায় 3। তাহলে আমরা লো রেজিস্ট্যান্স পরিমাপ করলাম, আগামী মিডিয়াম এবং হাই রেজিস্ট্যান্স। তাহলে তোমরা এই ক্লাসটা দেখার জন্য যে লিঙ্কটা তোমরা লিখে নাও, www.facebook.com/skills.gov.bd। আর এই ক্লাসটা পুনরায় দেখতে ভিজিট করতে হবে দক্ষতা বাতায়নের কারিগরি শিক্ষা অধিদপ্তরের পেজ। লিখে নাও অ্যাড্রেসটা, www.skills.gov.bd/DTE। ধন্যবাদ।